ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। যদি আপাতিত আলোকরশ্মি প্রতিসারক তলে পিকিউ প্রতিসারক তলের উপর লম্ব হচ্ছে অঙ্কন করা হলো, এটা হচ্ছে আপতন কোণ, প্রতিসরণ কোণ। এই প্রতিসারক তলে লম্ব অঙ্কন করা হলো, এটা হচ্ছে আপতন কোণ। দ্বিতীয় প্রতিসারক তলে নির্গত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করলো সেটা নির্গমন কোণ I2। এখন প্রিজমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, আগের ক্লাসে তোমাদের দেখানো হয়েছিল যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হলেই ন্যূনতম চ্যুতি কোণ হবে। এটা ন্যূনতম চ্যুতি কোণের শর্ত। এখন প্রিজমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, বায়ু সাপেক্ষে প্রিজমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ সমান আমরা লিখতে পারি স্নেলের সূত্র থেকে sin I1 PQ হচ্ছে আলোকরশ্মি, PQRS আলোকরশ্মির গতিপথ। কিউ বিন্দুতে প্রতিসরণের জন্য লিখতে পারি sin I1 বাই sin R1। আর বিন্দুতে প্রতিসরণের জন্য লিখতে পারি sin I2 বাই sin R2। দুটোই মিউ আছে, দুটোকে সমান যদি করে নিই, sin I1 সমান sin R1, sin I1 বাই sin R1 সমান sin I2 বাই sin R2। এখন I1 আর I2 যদি সমান হয় তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে উপরে, তাহলে পড়ে থাকবে নিচে sin R1 সমান হচ্ছে sin R2, অর্থাৎ কিনা R1 সমানও R2 হবে। কোন ক্ষেত্রে? যখন চ্যুতিটা হবে মিনিমাম, ন্যূনতম চ্যুতির অবস্থানে। তাহলে আগে বলা হয়েছিল যে ন্যূনতম চ্যুতির শর্ত হচ্ছে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবে। এখন আমরা চ্যুতি কোণ থেকে ন্যূনতম চ্যুতি কোণের আর একটা শর্ত পেলাম যে R1 সমান R2ও হবে। I1 I2 হলে R1 সমানও R2 হবে। এখন গতিপথ কীরকম হবে? যদি আমরা দেখি যে AQR কোণটার ভ্যালু কত হবে, AQR এই কোণটার ভ্যালু কত হবে? এই পুরোটা, এটা তো লম্ব অঙ্কন করা হয়েছিল, তাহলে পুরোটা 90 ডিগ্রি, এর নিচেরটা R1, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস R1। একই রকমভাবে ARQ কোণটা কী হবে? ARQ এটা হবে 90 ডিগ্রি মাইনাস R2, 90 ডিগ্রি মাইনাস R2। এখন R1 সমান যদি R2 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু 90 মাইনাস R1 90 মাইনাস R2 আছে, তাহলে কোণ AQR সমান হচ্ছে ARQ। তাহলে ত্রিভুজ AQR এই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে বিপরীত বাহু কী হবে? সমান হবে। AQ সমান হয়ে যাবে AR। এখন এটা বোঝা সম্ভব হলো যে AQ সমান হচ্ছে AR। তাহলে A থেকে আপতন বিন্দুর যে দূরত্ব হবে, A থেকে নির্গমন বিন্দুর দূরত্ব সমান। তাহলে এখান থেকে আমরা নিতে পারি যে রশ্মির চ্যুতি যখন ন্যূনতম হয়, অর্থাৎ ন্যূনতম চ্যুতির অবস্থানে
প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ তখন একটা সিমেট্রিক্যাল হয়, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যত দূরে আপতিত হয় শীর্ষবিন্দু থেকে ঠিক তত দূরে নির্গমন হয়। তাহলে গতিপথটা কি হয়, একটা সিমেট্রিক্যাল হয়। অবশ্যই খেয়াল রাখতে হবে তখন চ্যুতিটা হতে হবে মিনিমাম, তখন গতিপথটা হবে সিমেট্রিক্যাল, প্রতিসাম্য, সিমেট্রিক্যাল। তার সঙ্গে এটাও দেখানো যায়, যদি প্রিজমটা সমদ্বিবাহু প্রিজম হয়, সমদ্বিবাহু প্রিজম যদি হয়, তাহলে AB সমান হচ্ছে AC। আবার প্রমাণ করেছি AQ সমান হচ্ছে AR। তাহলে AQ বাই AB, AQ বাই AB, AR বাই AC, এটা যদি সমান হয় তাহলে কি আমরা বলতে পারি না যে QR সমান্তরাল BC, QR সমান্তরাল BC। তাহলে এখানে আমরা আর একটা ধারণা পেলাম যে যদি সমদ্বিবাহু প্রিজম হয় তাহলে প্রিজমের ভিতরে রশ্মির গতিপথটা, এই যে QR গতিপথটা ভূমি BCর সমান্তরাল হবে, ভূমি BCর সমান্তরাল হবে। তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথটা কীরকম হবে, সিমেট্রিক্যাল হবে, প্রতিসাম্য হবে। অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যত একটি প্রতিসারক তলে যত দূরে আপতন বিন্দু, শীর্ষবিন্দু থেকে ঠিক তত দূরেই নির্গমন বিন্দু থাকবে, অর্থাৎ গতিপথটা একটা সিমেট্রিক্যাল থাকবে। আর প্রিজমটা যদি সমদ্বিবাহু প্রিজম হয় তাহলে প্রিজমের ভেতরে যে আলোক রশ্মির গতিপথটা সেটা ভূমির সঙ্গে সমান্তরাল হবে। এখন আমরা প্রতিসারাঙ্ক আর ন্যূনতম চ্যুতিকোণের রিলেশনটা দেখব। আমরা প্রতিসারাঙ্কের সঙ্গে এবং ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক কি? কি আছে এটা আমরা দেখব। যখন ডেল্টা চ্যুতিকোণটা মিনিমাম হবে তখন আমরা দেখলাম যে I1 সমান হচ্ছে I2, R1 সমান হচ্ছে R2। তাহলে ডেল্টা সমান আমরা চ্যুতিকোণের ফর্মুলা জানি, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। আরও জানি প্রিজমের প্রতিসারক কোণ A সমান হচ্ছে R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A R1 প্লাস R1, তাহলে R1 সমান হচ্ছে A/2। এই গেল রিলেশন। এখান থেকে আমরা যদি লিখতে চাই ডেল্টা মিনিমাম যখন, তখন I1 আর I2 ভ্যালু সমান মাইনাস A, I1 I2 ভ্যালু সমান। তাহলে 2I1 সমান আমরা পেলাম ডেল্টা M প্লাস A। তাহলে I1 সমান ডেল্টা M প্লাস A/2। R1 বেড়ে গেল ইন টার্মস অফ A1, I1 বেড়ে গেল ইন টার্মস অফ A আর মিনিমাম ডেভিয়েশন। এবার মিউ সমান আমরা জানি স্নেলের সূত্র থেকে সাইন I1 বাই সাইন R1। তাহলে মিউ সমান হচ্ছে
সাইন I1 ডেল্টা m প্লাস a/2 বাই সাইন R1 a/2। I1 এবং R1 এর ভ্যালু বসিয়ে দিলাম। এই একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা পেলাম, যার সাহায্যে আমরা ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমের যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নির্ণয় করা সম্ভব হয়। অর্থাৎ কিনা প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক নির্ণয় করা হয় এই ফর্মুলার সাহায্যে। পাতলা প্রিজম, যে প্রিজমের প্রতিসারক কোণের মান খুব কম হয়, অর্থাৎ পাতলা প্রিজম তাদের বলা হবে যে সমস্ত প্রিজমের প্রতিসারক কোণটার মান 10 ডিগ্রির সমান অথবা 10 ডিগ্রি অপেক্ষা কম যদি হয়, তখন সেই প্রিজমকে পাতলা প্রিজম বলা হয়। এখন পাতলা প্রিজমের ক্ষেত্রে তার চ্যুতিকোণের রাশিমালা কি হবে, এটা আমরা নির্ণয় করব। আপাতিত রশ্মি PQ আপতন বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো। আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় প্রতিসরক তলে আপতন কোণ R1, R2, নির্গমন কোণ হচ্ছে I2। এখন এই পাতলা প্রিজমে যদি আলোক রশ্মি প্রায় লম্ব হবে আপতিত হয়, প্রায় লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে আপতন কোণের মান খুব কম হবে, I1 খুব ক্ষুদ্র হবে। I1 যদি ক্ষুদ্র হয়, R1ও ক্ষুদ্র হবে, R2ও ক্ষুদ্র হবে, I2ও ক্ষুদ্র হবে। অর্থাৎ একটি পাতলা প্রিজম যার প্রতিসারক কোণের মান 10 ডিগ্রি অপেক্ষা কম বা 10-এর সমান, তো সেই প্রিজমে যদি প্রায় লম্বভাবে আপতিত হয় আলোক রশ্মি, তাহলে আপতন কোণের মান খুব ক্ষুদ্র হবে, R1, R2, I2 এর মানও খুব ক্ষুদ্র হবে। আর যদি সাইন থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, সাইন থিটা সমান থিটা লেখা যায়। তো স্নেলের সূত্র অনুযায়ী মিউ সমান হচ্ছে সাইন I1 বাই সাইন R1। তাহলে এটা লিখে যাবে I1 বাই R1। আবার একই রকমভাবে মিউ সমান হচ্ছে সাইন R বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে সাইন I2 বাই সাইন R2। এটাও লিখে যাবে I2 বাই R2। এই রিলেশন থেকে আমরা লিখতে পারবো I1 সমান হচ্ছে মিউ ইন্টু R1, I1 সমান হচ্ছে মিউ ইন্টু R1, I2 সমান হচ্ছে মিউ ইন্টু R2। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। I1 সমান হচ্ছে মিউ R1, I2 সমান হচ্ছে মিউ R2 মাইনাস A। মিউ যদি কমনটা নিই, R1 প্লাস R2 মাইনাস A, তাহলে এটা সমান পেয়ে গেলাম R1 প্লাস R2 সমান আবার A, মিউ A মাইনাস A।
এ যদি কমনটা নিই তাহলে আমার রিলেশনটা দাঁড়ালো মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান পেলাম মিউ মাইনাস 1 ইন্টু এ। এই রিলেশনের দিকে তাকালে যে চ্যুতিকোণে আছে প্রতিসারাঙ্ক মিউ আর প্রতিসারক কোণ প্রিজম কোণ হচ্ছে এ। তাহলে চ্যুতিকোণ যে আপতন কোণের উপর নির্ভরশীলতা ছিল I1-এর উপর নির্ভর করছিল, এখানে দেখছি সেটা নির্ভর করছে না, অর্থাৎ চ্যুতিকোণটা ধ্রুবক হয়ে যাচ্ছে। কোনো নির্দিষ্ট প্রিজমের প্রতিসারাঙ্ক ধ্রুবক, প্রিজম কোণও ধ্রুবক, তাহলে চ্যুতিকোণও ধ্রুবক। তাহলে প্রায় লম্বভাবে কোনো পাতলা প্রিজমে চ্যুতিকোণটা ধ্রুবক হয়, চ্যুতিকোণের মান ধ্রুবক হয়। আবার যদি প্রায় লম্বভাবে না হয়ে যদি শুধু লম্বভাবে আপাতিত হয়, লম্ব আপাতনের ক্ষেত্রে কী ঘটনা ঘটবে একই পাতলা প্রিজমে? প্রতিসারক তলে যদি লম্বভাবে আপতিত হয়, দ্বিতীয় প্রতিসারক তলে লম্ব অঙ্কন করা হলো, আলোকরশ্মি বেরোলো এই পথে। লম্ব আপাতনের ক্ষেত্রে I1 হচ্ছে 0 ডিগ্রি, R1ও 0 ডিগ্রি। লম্বভাবে আপাতিত হয়েছে, সোজা বেরিয়ে যাবে, তাহলে এখানে কোনো প্রতিসরণ ঘটবে না। কিন্তু দ্বিতীয় তলে প্রতিসরণ আপাতন কোণ হচ্ছে R2 আর নির্গমন কোণ হচ্ছে I2। তাহলে দ্বিতীয় তলের স্নেলের সূত্র যদি কাজে লাগায় তাহলে সেখানে সাইন I2 বাই সাইন R2। লম্ব আপাতনের ক্ষেত্রে এই দুটো যেহেতু আয়ের মান 0, R1 0, তাহলে এই কোণটার মানও খুব ক্ষুদ্র হবে, I2 এর মানও ক্ষুদ্র হবে। সেই ক্ষেত্রে আমরা সাইন I2-কে I2, সাইন R2-কে R2 লিখতে পারি। তাহলে এই রিলেশন থেকে পাচ্ছি আমরা I2 সমান হচ্ছে মিউ R2, আর এই দুটো ভ্যালু তো 0, তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান আমরা এখানে পেলাম I1 প্লাস I2 মাইনাস এ। I1 তো 0, I2 হচ্ছে মিউ R2 মাইনাস এ, মিউ R2 মাইনাস এ। আবার এ সমান হয় R1 প্লাস R2, R1 তো 0, R2 সমান হচ্ছে এ, এ সমান R2। মিউ R2 জায়গায় এ বসিয়ে দিই, -1, তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান পেয়ে গেলাম এ যদি কমনটা নিই তাহলে মিউ -1 ইন্টু এ, যেটা আগের রিলেশনের মতো। তাহলে এখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রায় লম্বভাবে আপতিত রশ্মির জন্য প্রিজমের চ্যুতিকোণের মান ধ্রুবক থাকে, যেটা আপতন কোণের উপর নির্ভরশীল নয়, প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক এবং প্রিজম কোণ বা প্রতিসারক কোণের উপর নির্ভরশীল। তাই পাতলা প্রিজমের ক্ষেত্রে লম্বভাবে বা প্রায় লম্বভাবে রশ্মি আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান ধ্রুবক থাকে। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান। এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ। এই টপিকসে আমরা আলোচনা করব যে প্রিজমে যে কোনো কোণে আপতিত হোক না কেন আলোক রশ্মি, অপর পৃষ্ঠ থেকে যে নির্গত রশ্মি পাওয়া যাবে না প্রিজম কোণের কোন মানের জন্য। তো প্রথমে আপাতিত আলোক রশ্মি যদি প্রিজমে পড়ল, লম্ব অঙ্কন করা হলো প্রতিসারক তলের কোণের সঙ্গে, I1 কোণ হচ্ছে আপাতন কোণ, দ্বিতীয় তলে গিয়ে পড়ল প্রতিসরণ কোণ R1,
দ্বিতীয় তলে আপতন কোণ R2, আর নির্গমন রশ্মিটা যদি তল ঘেঁষে পড়ে, তল ঘেঁষে নির্গত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম PQR S হচ্ছে আলোক রশ্মির গতিপথ। কিউ বিন্দুতে প্রতিসরণের জন্য স্নেলের সূত্র থেকে লিখতে পারি আমরা মিউ সমান সাইন I1 বাই সাইন R1। এখন R2-র মান যেটা I2 = 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে R2 অ্যাঙ্গেলে AC প্রতিসারক তলে আপাতিত আলোক রশ্মি R2 কোণে আপাতিত হলে AC তল ঘেঁষে রশ্মিটা নির্গত হচ্ছে। তাহলে নিশ্চয় R2 হচ্ছে সংকট কোণ, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে R2 হচ্ছে সেই দুই মাধ্যমের সংকট কোণ। প্রিজমের উপাদানের প্রতিসাঙ্ক যদি মিউ হয়, তাহলে সাইন থিটা সি সমান লিখতে হবে 1/μ, অর্থাৎ R2 সমান হচ্ছে থিটা সি সমান হচ্ছে সাইন ইনভার্স 1/μ। এখন এই R2-র মান যদি থিটা সি অপেক্ষা বেশি হয়, তাহলে এই প্রতিসারক তলে তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, তখন আলোক রশ্মি আর দ্বিতীয় তল থেকে নির্গত হবে না। R2-র এটাই সীমাস্থ মান। এর চাইতে R2-র ভ্যালু বেশি হলে দ্বিতীয় তলে তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, আলোক রশ্মিটা নির্গত হবে না। এখন প্রিজম কোণের যে মান A সমান আমরা জানি R1 সমান R2 সমান তো বার করে রেখেছি। R2 সমান হচ্ছে সাইন ইনভার্স 1/μ, আর এই রিলেশন থেকে আমরা পাবো সাইন R1 সমান হচ্ছে মিউ বাই সাইন R1 সমান হচ্ছে সাইন I1/μ। তাহলে R1 সমান লেখা যাবে সাইন ইনভার্স সাইন I1/μ। তাহলে প্রিজম কোণের মান A সমান R1 সমান হচ্ছে সাইন ইনভার্স এই রিলেশন থেকে সাইন I1/μ, আর R2 সমান হচ্ছে এই রিলেশন থেকে সাইন ইনভার্স 1/μ। তাহলে আমরা এই যে রিলেশনটা পেলাম, এই I1 আপাতন কোণের জন্য প্রিজম কোণের সীমাস্থ মান। I1-এর মান যদি বড় হয়, তাহলে R2-র মানটা তখন থিটা সি অপেক্ষা বড় হয়ে যাবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তো আমরা যদি দেখি যে আলোক রশ্মি যদি সবচেয়ে ক্ষুদ্রতম কোণে আপাতিত হয়, তাহলে লম্বভাবে আপাতিত হতে হবে, আর সবচেয়ে বৃহৎ কোণে যদি আপাতিত হতে চায়, তাহলে এই তল ঘেঁষে আপাতিত হতে হবে। তো সবচেয়ে ক্ষুদ্র কোণ হচ্ছে, যদি লম্ব আপাতনের ক্ষেত্রে আমরা দেখি, লম্ব আপাতন যদি ঘটে, তাহলে I1 হচ্ছে 0 ডিগ্রি। আপাতন কোণ লম্বভাবে আলোক রশ্মি আপাতিত হলে আপাতন কোণ দাঁড়াবে 0 ডিগ্রি। তখন প্রিজম কোণের সীমাস্থ মান A সমান সাইন ইনভার্স সাইন I1-এর ভ্যালু হচ্ছে সাইন 0 ডিগ্রি বাই মিউ, আর সাইন ইনভার্স 1/μ। তো প্রথম টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, আর সাইন ইনভার্স 1/μ সমান হচ্ছে আবার R2 মানে থিটা সি।
তাহলে এ সমান θc। তাই লম্ব আপতনের ক্ষেত্রে যদি প্রথম প্রতিসারক তলে আলোকরশ্মিটা লম্বভাবে যদি আপাতিত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রিজম কোণের মান এ যদি θc অপেক্ষা ক্ষুদ্র হয় তাহলে নির্গত রশ্মি পাওয়া যাবে। θc অপেক্ষা যদি ক্ষুদ্র হয় তবে নির্গত রশ্মি পাওয়া যাবে। কিন্তু যদি প্রতিসারক কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হয়, এর মান যদি সংকট কোণ অপেক্ষা যদি বেশি হয় তাহলে নির্গত রশ্মি পাওয়া যাবে না। তাহলে সংকট কোণ অপেক্ষা বেশি হলে কিছুতেই নির্গত রশ্মি পাওয়া যাবে না। আর যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, প্রতিসারক কোণের মান মানে প্রিজম কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তখন এই তলটাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, অর্থাৎ কিনা আলোকরশ্মি আবার পুনরায় প্রিজমে প্রবেশ করবে, দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত হবে না। তাহলে সীমাস্থ মানটা কি দাঁড়ালো? লম্ব আপতনের ক্ষেত্রে সংকট কোণের সমান অথবা সংকট কোণের অপেক্ষা যদি কম হয় তবেই আলোকরশ্মি পাওয়া যাবে, নির্গত আলোকরশ্মি পাওয়া যাবে। এবার যদি তল ঘেঁষে পড়ে, প্রথম প্রতিসারক তল ঘেঁষে যদি পড়ে, তল ঘেঁষে আপতনের ক্ষেত্রে তো প্রথম তল ঘেঁষে যদি আপাতিত হয়, একদম তল ঘেঁষে যদি আপাতিত হয় তাহলে আপতন কোণ 90 ডিগ্রি, I1 এর মান 90 ডিগ্রি, তখন I1 হয়ে যাবে 90 ডিগ্রি। তখন এ সমান হয়ে যাবে sin ইনভার্স sin 90 ডিগ্রি বাই মিউ আর প্লাস sin ইনভার্স 1/μ। তাহলে এ সমান দাঁড়ালো, এটা 1 sin ইনভার্স 1/μ, sin ইনভার্স 1/μ, 2 sin ইনভার্স 1/μ, আর sin ইনভার্স 1/μ সমানই হচ্ছে আবার θc, তাহলে 2 θc। তাহলে এই রিলেশন প্রথম প্রতিসারক তল ঘেঁষে যদি আলোকরশ্মি আপাতিত হয় তাহলে প্রিজম কোণের সীমাস্থ মানটা হচ্ছে 2 θc, অর্থাৎ সংকট কোণের দ্বিগুণ। আবার এই ক্ষেত্রে যদি প্রিজম কোণের মানটা বা প্রতিসারক কোণের মানটা যদি 2 θc অপেক্ষা ক্ষুদ্র হয় তবেই আলোকরশ্মি দ্বিতীয় তল থেকে নির্গত হবে। আবার যদি এ 2 θc অপেক্ষা যদি বেশি হয় তখন সেই ক্ষেত্রে আলোকরশ্মি আর নির্গত হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে লম্ব আপতনের ক্ষেত্রে যদি θc অপেক্ষা বেশি হয় তাহলে সেখান থেকে নির্গত রশ্মি দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত রশ্মি পাওয়া যাবে না। প্রথম প্রতিসারক তল ঘেঁষে আপতনের ক্ষেত্রে যদি 2 θc অপেক্ষা যদি প্রতিসারক কোণের মান 2 θc অপেক্ষা যদি বেশি হয় তাহলে দ্বিতীয় প্রতিসারক তল থেকে আলোকরশ্মি আর পাওয়া যাবে না, মান নির্গত হবে না। তখন দ্বিতীয় তলটা প্রতিসারক অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন ঘটবে এখানে এবং সেক্ষেত্রে নির্গত রশ্মি পাওয়া যাবে না। তাহলে দুটো আলোচনার ক্ষেত্রে আমরা যদি যে কোনো আপতন কোণের ক্ষেত্রে যদি দেখি θc অপেক্ষা বেশি অথবা 2 θc অপেক্ষা বেশি, তাহলে দুটো আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রিজম কোণের মান যদি 2 θc অপেক্ষা বেশি হয়
তবে সেখান থেকে কোনোরূপ যে কোনো কোণে আপাতিত হোক না কেন আলোক রশ্মি, সেখান থেকে নির্গত রশ্মি পাওয়া যাবে না। কারণ 2θc অপেক্ষা বেশি হলে সেটা θc অপেক্ষাও বেশি, 2θc অপেক্ষা বেশি হলে সেটাও θc অপেক্ষাও বেশি। তাই আমরা বলতে পারি যে 2θc অপেক্ষা যদি বেশি হয়, অর্থাৎ সংকট কোণের দ্বিগুণের চাইতে প্রতিসারক কোণটা যদি বেশি হয়, তাহলে কিছুতেই দ্বিতীয় তল থেকে নির্গত আলোক রশ্মি পাওয়া যাবে না, যে কোনো কোণেই আপাতিত হোক না কেন। তবে আরেকটা আলোচনা করি যে 2θc অপেক্ষা যদি ক্ষুদ্র হয়, আলোক রশ্মি 2θc অপেক্ষা যদি ক্ষুদ্র হয় আর θc অপেক্ষা যদি বড় হয়, তাহলে কি আলোক রশ্মি পাওয়া যাবে? নির্গত আলোক রশ্মি কি পাওয়া যাবে দ্বিতীয় প্রতিসারক তল থেকে? তখন কিন্তু যদি 2θc থেকে ছোট হয় আবার θc থেকে বড় হয়, তাই θc অপেক্ষা বড়র ক্ষেত্রে লম্ব আপাতন, যেগুলো প্রায় লম্বভাবে আপাতিত আলোক রশ্মি, প্রথম প্রতিসারক তলে প্রায় লম্বভাবে আপাতিত আলোক রশ্মির জন্য কোনো নির্গত রশ্মি পাওয়া যাবে না। কিন্তু তল ঘেঁষে যেগুলো আছে সেগুলো তো 2θc অপেক্ষা ক্ষুদ্রর জন্য যেগুলো আছে, 2θc অপেক্ষা ক্ষুদ্র প্রতিসারক কোণের জন্য সেগুলো তো তল ঘেঁষে যে সমস্ত রশ্মি, প্রায় তল ঘেঁষে যে সমস্ত রশ্মি আপাতিত হবে, তাদের জন্য নির্গত রশ্মি পাওয়া যাবে। তো সর্বোপরি পুরো আলোচনা থেকে আমরা বলতে পারি যে যদি প্রিজম কোণের মান অর্থাৎ প্রতিসারক কোণের মান যদি সংকট কোণের দ্বিগুণের চেয়ে বেশি হয়, তাই প্রথম প্রতিসারক তলে যে কোনোভাবেই আলোক রশ্মি নির্গত হোক না কেন, দ্বিতীয় তল থেকে কোনো আলোক রশ্মি নির্গত হবে না। অর্থাৎ প্রথম প্রতিসারক তলে যে কোনো আপতন কোণের জন্যই দ্বিতীয় প্রতিসারক তল থেকে কোনো আলোক রশ্মি নির্গমন হবে না, যদি প্রতিসারক কোণের মান সংকট কোণের দ্বিগুণের চেয়ে বেশি হয়।